এর আগে ৮ নভেম্বর সেই এলাকার খাসিয়াদের সঙ্গে আলোচনা করে আসে সিলেট জেলা পুলিশ। কিন্তু আপনারা এটা ভালো রকম জানেন, পুলিশ যেহেতু ওখানে যাইতে পারলো, পুলিশ যেহেতু ওখানে গিয়েছে, রহিমকে দিয়ে ৯ অক্টোবর এটা ধরার কোনো প্রশ্ন আসে না, কোনো মানে হয় না। আপনাদের সাথে যদি এখানে শেয়ার করি, মুরাদ ভাইকে যদি একটা কথা এখানে বলা হয়, তাহলে এই মানুষটি কোথায় গেল? যেই ডক্টরের অফিসে সে কর্মরত অবস্থায় ছিল, আজও পর্যন্ত আমরা দেখলাম না ওই ডক্টরের অফিস কোথায়, সে কোথায় চাকরি করত এবং সেখানে কোনো ঝামেলা হয়েছে কিলো আপনারা হতে পারতো বা হয়েছে কিনা সেটাও আমরা আজ পর্যন্ত দেখতে পারিনি। আসসালামু আলাইকুম, আমি ইকরামউদ্দিন, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট স্টার ইউটিউব চ্যানেল থেকে। দেশ বিদেশে যারা আছেন আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করছি আপনারা সারা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে যেভাবে জানাচ্ছেন সেভাবেই জানাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সিলেটের রায়হান হত্যার প্রধান আসামি যিনি আকবর ভূঁইয়াকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের আলোচনা সমালোচনা রেশ যেমন কাটছে না সারা বাংলাদেশ জুড়ে। পুলিশ দাবি করছে ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকা এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে যে ওনারাই তাকে গ্রেপ্তার করেছেন এবং আকবরকে গ্রেপ্তার করেছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন ফেসবুক মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে যে আকবরকে কারা ধরেছে এবং আটক করেছে, কোথায় থেকে আটক হয়েছে, কিভাবে আটক হয়েছে, বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন পত্র পত্রিকা নিউজ করছে। গতকালকে একটা নিউজ আমি যেটা দেখলাম যুগান্তর পত্রিকায়, যে আকবরকে ধরতে 12 লক্ষ টাকা দিতে হয়েছে বাংলাদেশ পুলিশকে। কিভাবে দিতে হয়েছে সেই লেখাটুকু আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। অবশ্য আপনারা সারা ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদের মন্তব্য আপনারা আবারও বলছি প্রকাশ করবেন। যদিও এই সিস্টেমটা নেই, আমি আপনাদেরকে দেখাতে পারছি না স্ক্রিনে, আমার কাছে ওই সিস্টেমটা নেই। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে ওই নিউজের গতকালকের তারিখে আপনারা যুগান্তর পত্রিকায় গিয়ে দেখতে পারবেন, যেটা পত্রিকায় আসছে, সিলেট পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের মামলায় প্রধান আসামি এসআই বরখাস্ত আকবরকে পেতে ভারতীয় আশ্রয়দাতাকে 12 লক্ষ টাকা দিতে হয়েছে সিলেট জেলা পুলিশকে। চুক্তি অনুযায়ী উমখিয়াং পুঞ্জির খাসিয়াদের হাতে আকবরকে হস্তান্তর করে আশ্রয়দাতা আসামের শিলচরের কৈপত্যপাড়া এলাকার বাসিন্দা গোপাল দাস। কথা অনুযায়ী আকবরকে ডুনার সীমান্তে হস্তান্তর করে 9 নভেম্বর সকাল 9টায়। টাকার বিনিময়ে আকবরকে হস্তান্তরের চুক্তি হয় 5 নভেম্বর। 8 নভেম্বর গুয়াহাটি নেয়ার কথা বলে শিলচর থেকে তাকে ডুনার সীমান্তে আনে গোপাল, এমন তথ্য দিয়েছে পুলিশের একটি সূত্র। এছাড়া বেশ কিছু তথ্য উপাত্ত যুগান্তরের কাছে রয়েছে। গ্রেপ্তারের পর পুলিশের কাছে আকবরের দেয়া তথ্য অনুযায়ী 12 অক্টোবর বিকালে বন্দর ফাঁড়ি থেকে পালিয়ে গিয়ে রাতে শহরেই অবস্থান করে আকবর। ইতিমধ্যে আপনারা কিছু জিনিসও দেখেছিলেন যে রাতে কোথায় ছিল ওই তারিখে, 12 অক্টোবরের কথা বলছি। পরদিন বিকালে স্থানীয় সাংবাদিক নুমানের সঙ্গে সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার বুলাগঞ্জ যায়। সেখানে এক নারী জনপ্রতিনিধির বাসায় রাত্রি যাপন করে। মানুষ জানতে চায় এবং দেখতে চায় যে ওই জনপ্রতিনিধি নারী যিনি, উনি কে এবং উনাকে সামনে নিয়ে আসা হোক, তাহলে আরও কিছু জানা যাবে। বা ইতিমধ্যে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুক লাইভ হয়। যারা বাংলাদেশে থেকে ফেসবুক লাইভ করেন আপনারা এটা জানার চেষ্টা করবেন যে সেখানে এক নারী জনপ্রতিনিধির বাড়িটা কোথায় এবং কোন এলাকায় পড়েছে বাড়িটা, এবং সত্য কিনা, নারী প্রতিনিধির নামটা কি, এবং সেই জনপ্রতিনিধির স্বামীর মাধ্যমেই পরদিন 14 অক্টোবর ভোরে ভারতের মাজাই গ্রামে
নরেশ সিংহ নামের এক চুনাপাথর ব্যবসায়ীর বাসায় উঠে আকবর। সেখানে 4 রাত্রি অবস্থান করে। একদিকে বাংলাদেশের পুলিশ ভারতীয় খাসিয়া ও নরেশের বন্ধু পান্নার মাধ্যমে নরেশের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু নরেশ জানায় তার কাছে আকবর নেই। নরেশ সিংহ 18 অক্টোবর সন্ধ্যার দিকে আকবরকে মাজাই গ্রাম থেকে সরিয়ে আসামের শিলচরে পাঠায়। সেখানে নরেশের বন্ধু পান্নার আত্মীয় গোপাল দাসের বাড়িতে উঠে আকবর। জেলা পুলিশের একটি সূত্র জানায়, নরেশের কাছে আকবরকে না পেলেও গোপালের তথ্য পায় জেলা পুলিশ। কিভাবে পেয়েছে এখানেও কিন্তু একটা প্রশ্ন থাকে, এটা কিন্তু এখানে বলা নেই। সেই তথ্য অনুযায়ী জকিগঞ্জ স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানিকারক ভারতীয় এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের পুলিশ, মানে আমাদের সিলেটের পুলিশ। সেই ব্যবসায়ীর মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গোপালের বাড়ি শিলচরের কৈপত্যপাড়ায়। পরে সেই ব্যবসায়ীর মাধ্যমে গোপাল দাসের সঙ্গে আকবরকে ফিরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়। প্রথমে রাজি না হলেও সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফিরিয়ে দিতে রাজি হয়। প্রথমে সে 50 লাখ টাকা দাবি করে। 2 নভেম্বর পুলিশকে আকবরের ছবিও পাঠায়। পুলিশও নিশ্চিত হয়, তবে 50 লাখ টাকা চাওয়ায় পুলিশ যোগাযোগ বন্ধ করে দেয়। 2 দিন পর গোপাল নিজেই ফোন করে। পরে 5 নভেম্বর চুক্তি হয় 10 লাখ টাকায়, কিন্তু কিভাবে কোন সীমান্ত দিয়ে তাকে গ্রহণ করবে তা নিয়ে সময় চলে যায়। পরে 7 নভেম্বর কানাইঘাটের ডুনা সীমান্ত দিয়ে তাকে ফেরত দিয়ে রাজি হয় গোপাল, কিন্তু নতুন বিপত্তি বাধে টাকা নিয়ে। গোপাল জানায় তাকে 10 লাখ ভারতীয় রুপি দিতে হবে, যা বাংলাদেশি টাকায় 12 লক্ষ টাকা। পরে পুলিশ সিলেটের জাফলং থেকে ভারতীয় ব্যবসায়ীর মাধ্যমে 10 লাখ রুপি সংগ্রহ করে। স্থান নিশ্চিন্ত হওয়ায় 8 নভেম্বর সে ডুনা সীমান্তের খাসিয়াদের সঙ্গে যোগাযোগ করে জেলা পুলিশ। তারপর গোপাল আকবরকে জানায় সে শিলচরে নিরাপদ নয়, তাকে ভারতীয় পুলিশ খুঁজছে, তাই তাকে গুয়াহাটির এক আত্মীয়র বাসায় রেখে আসবে। গুয়াহাটির কথা বলে তাকে গাড়িতে করে নেওয়া হয় সেই ডুনা সীমান্তে। এর আগে 8 নভেম্বর সেই এলাকার খাসিয়াদের সঙ্গে আলোচনা করে আসে সিলেট জেলা পুলিশ। 8 নভেম্বর সেই এলাকার খাসিয়াদের সঙ্গে আলোচনা করে আসে সিলেট জেলা পুলিশ। এর আগে 8 নভেম্বর সেই এলাকার খাসিয়াদের সঙ্গে আলোচনা করে আসে সিলেট পুলিশ। তার মানে হচ্ছে, যেহেতু এখানে আলোচনা করে আসছে 8 নভেম্বর, তার মানে কাঁটাতারের বেড়া পাড়ি দিয়ে কিন্তু তারা ওখানে গিয়েছে বাংলাদেশের পুলিশ। যাওয়ার পরে কিন্তু আপনার খাসিয়াদের সাথে আলোচনা হয়েছে। যদি খাসিয়াদের সাথে দেখেন, এখানে কি বলা হচ্ছে, এর আগে 8 নভেম্বর সেই এলাকার খাসিয়াদের সঙ্গে আলোচনা করে আসে সিলেট জেলা পুলিশ। কিন্তু আপনারা এটা ভালো রকম জানেন, পুলিশ যেহেতু ওখানে যাইতে পারলো, পুলিশ যেহেতু ওখানে গিয়েছে, রহিমকে দিয়ে 9 অক্টোবর এটা ধরার কোনো প্রশ্ন আসে না, কোনো মানে হয় না। যেহেতু পুলিশ ওখানে যাইতে পারে, যদিও আইনের ভেতরে নেই এক জায়গা থেকে, এক দেশ থেকে আরেক দেশে, ওই দেশের পুলিশ অন্য দেশে গিয়ে সরাসরি আসামিকে ধরে আনবে। পয়েন্ট এখানে আপনারা বুঝবেন। আলোচনা অনুযায়ী 9 নভেম্বর সকাল 9টায় খাসিয়ারা পুলিশের দেয়া 10 লাখ রুপি গোপালের কাছে হস্তান্তর করে আকবরকে তাদের কাছে নেয়। এরপরই চলে যায় গোপাল। এ সময় আকবরকে খাসিয়ারা নানাভাবে জিজ্ঞাসাবাদ করে। সে সময় এক ভিডিওতে আকবরকে বলতে শোনা যায়, মেরা ভাই গোপাল কো ফোন লাগাও। আগের দিনই স্থানীয় রহিম সহ কয়েকজনের সঙ্গে আলোচনা করে ভারতীয় খাসিয়াদের হাত থেকে আকবরকে কিভাবে নিয়ে আসবে তা নিয়ে আলোচনা করে কানাইঘাট থানার ওসি। ফাইন, বুঝলাম। যদি রহিমের সাথে আলোচনা করা হয়, এখানে তো বলা হয়েছে, এই নিউজে বলা হয়েছে যে তারা 8 নভেম্বর তারা গিয়েছিল ওখানে খাসিয়াদের সাথে আলোচনা করতে। পুলিশ নিজে স্বয়ং, যেহেতু স্বয়ং যাইতে
পেরেছে এবং পারলো, এখানে রহিমকে পাঠানোর কোনো দেখি না। সেই ছবিও যুগান্তরের হাতে এসেছে। সেই রহিমকে আগের রাতে 15,000 টাকা দিয়ে পুলিশ, পরে রহিম তার লোকজন নিয়ে সকালে সীমান্তে যায়, যেটা আমরা দেখেছি। পরে পুলিশের কথা মতো দুপুর 12টার দিকে আকবরকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করে রহিম সহ স্থানীয় 5 জন। পরে পুলিশ তাদের হাত থেকে আকবরকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে আপনারা এই নিউজটা শুনলেন এবং দেখলেন। তবে একটা জিনিস ওখানে আছে, আপনারা দেখেছেন হয়তো, একবার রহিম কিন্তু কথার ফাঁকেই কিন্তু বলেছিল যে টেলিফোনের মাধ্যমে বলেছিল যে ওসি স্যারকে বলো আমি নিয়ে আসছি। এটাও কিন্তু একটা বিষয় এখানে হতে পারে, বাট আই ডোন্ট নো, আমি জানি না। এখানে একটা আমার কাছে মনে হচ্ছে টোটালি একটা ধুমছাল সৃষ্টি করা এবং মিথ্যার আশ্রয় নেওয়া। তবে যাই হোক, আপনারা তাও জানেন বা আমরা এটা জানি যে পুলিশের সোর্স যদি কোথাও যায় তাহলে তার পরিচয় গোপন রাখা হয়, তাকে বলা যায় না। যেহেতু পুলিশ এখানে বলেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আমরা ভারতীয় লোকের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে, আমরা প্রধানত দেখেছি যে রহিমকে যদি সোর্স হিসাবে পাঠানো যায় তাহলে রহিমের নামটা উল্লেখ করলে সমস্যাটা কি? এখানে নিরাপত্তা নাই। রহিমে নিরাপত্তা তো এখন নাই, যখন সে বলেছে যে আমি নিজে গিয়েছি, আমি নিজে গিয়ে তাকে ধরে এনেছি। রহিম লাইভে নিজে বলেছে যে তার চাচাতো ভাই নাকি আরও কেউ ওখানে ছিল, পরিচিত একজন ছিল, সে তার কাছে ছবি পাঠিয়েছে, নিশ্চিত হয়েছে, তারপরে রহিম এখানে গিয়েছে। কোনটা সত্য কোনটা মিথ্যা, এই জিনিসগুলা আসলে আমাদেরকে খুবই চিন্তিত করে। এই বিষয়গুলো যদি আমরা ভাবি, আমরা ভিডিওতে দেখলাম একটা, মুখে শুনি আর একটা, এটা তো খুব একটা চিন্তার একটা বিষয় যে সত্য কোনটা এবং মিথ্যা কোনটা, এই জিনিসগুলি এখন করছে। বাট আমি যতটুকু মনে করছি পুলিশ ওখানে যাইতে পারবে না এবং কাঁটাতারের বেড়া দিয়ে যদি যায় তাহলে একটা আইন ভঙ্গ করা হয়, সম্ভব নয়। সোর্স হিসাবে রহিমকে পাঠাইতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নয়। বাট তারা কেন এসব লুকায়িত করছেন এবং একটা কথাগুলি আমাদের মাননীয় পুলিশ মহোদয় বলছেন। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, পুলিশ এই কথা বলার পরে কিন্তু অকথ্য ভাষায় মানুষ পুলিশকে গালিগালাজ করছে এবং আপনার ডিআইজি মহোদয়কে গালিগালাজ করছে। গালিগালাজ করলেই যে কোনো কিছু ভাই আপনার সমাধান হয়ে যাবে এটা আমি ম্যাটার মনে করি না। হয়তো তাদেরকে আমরা দোষারোপ করতে পারি, তাদেরকে আমরা বলতে পারি এটা হয় না, এটা মিথ্যা, কিন্তু গালিগালাজ করার পক্ষে আমি ইকরামউদ্দিন নই। তো যাই হোক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মন্তব্যগুলি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রকাশ করবেন। আমি আগেই বলেছি, এটা আমি মনে করছি আমার একটা দায়িত্ব ছিল এই নিউজটা পড়ার। অনেকে হয়তো এটা জানেন না যে নিউজটা আসলে ভিডিওর মাধ্যমে দেখেন, বাট পত্রপত্রিকা অনেকজনে দেখেন, পড়ার সময় নেই বা পড়তে পারেন বা এটার কোনো লিঙ্ক পায় না বা পান না, কিন্তু ভিডিওর মাধ্যমে যদি বলা হয় তাহলে অনেকে করতে পারেন। আমাকে অনেকজন SMS করেন আপডেটগুলি দেওয়ার জন্য। আমার সাধ্যমতো এবং আমার জানা অনুযায়ী আমি আপনাদের সামনে এই কথাগুলি বলে থাকি। যারা এত সময় ছিলেন আমার সাথে, সকলের প্রতি কৃতজ্ঞতা। সব কিছুর শেষে আমরা একটা কথাই বলতে পারি, আকবরের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আকবর সেখানে বলেছিল যে 2 জন কর্মকর্তার মাধ্যমেই কিন্তু সে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, এই 2 জনকে এখানে আনা হোক। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সব কিছু আমরা দেখলাম, আমরা তাও দেখেছি আমাদের বেলাল আহমেদ মুরাদ ভাইকে সেখানেও দোষারোপ করা হয়েছে, আপনার মন্তব্য করা হয়েছে, অনেক কিছুই, যাহা কিছু আমি নিজে বলেছি অনেক ভিডিওতে। আপনাদের সাথে যদি এখানে শেয়ার করি, মুরাদ ভাইকে যদি একটা কথা এখানে বলা হয় তাহলে এই মানুষটি কোথায় গেল? যেই ডক্টরের অফিসে
সে কর্মরত অবস্থায় ছিল। আজও পর্যন্ত আমরা দেখলাম না ওই ডক্টরের অফিস কোথায়, সে কোথায় চাকরি করত এবং সেখানে কোনো ঝামেলা হয়েছে কিলো আপনার হতে পারতো বা হয়েছে কি না সেটাও আমরা আজ পর্যন্ত দেখতে পারি নাই। এই নিউজগুলা কিছু কিছু ছোট্ট ছোট্ট নিউজ কথাবার্তা মানুষদেরকে অনেক কিছু উপরে নিয়ে যায়। বা যিনি ডক্টর ছিলেন, যার অফিসে সে কাজ করত, জব করত, ওনারও কোনো বক্তব্য আমরা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পাই নাই। তার কারণটা কি উনি দিতে পারতেন বা তার বাড়িতে যাইতে পারতেন, আমরা ওনাকে কোনো সময় দেখি নাই। এই জিনিসগুলা হয়তো মিডিয়া ধরে নাই, কেন ধরে নাই সেটাও আমরা জানি না। তো যাই হোক, সেই উদ্ঘাটন সত্যটা বেরিয়ে আসুক। আকবরকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, যেহেতু হয়তো অনেক সত্যটা বেরিয়ে আসতে পারে, নাও আসতে পারে। আর আসবেটা কি, খাসিয়ারা তাকে যে রিমান্ড দিয়েছে সেই রিমান্ডেই তো অনেক কিছু আমরা পেয়ে গেলাম যে কেমনি কি হয়েছে। তবে একটা কথা সে বলেছে, মিথ্যা কথা, যে সে নাকি খুন করে নাই, সে নাকি মারে নাই। তাহলে মারলো কে? কার হাত ছিল এখানে? যে 2 জন ব্যক্তির কথা বলেছিল তারাই কি তাদের কনস্টেবল দেওয়াই এখানে তাকে হত্যা করা হয়েছে? বা এই জিনিসগুলো আকবরের কাছ থেকে আমরা অবশ্য সত্য জিনিসগুলো আমরা জানবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখলেন, ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।